সবাইকে স্বাগত জানাচ্ছি সময় টেলিভিশনের নিয়মিত আয়োজন ফেসবুক লাইভে। আজকে আমরা কথা বলবো রাতের ঢাকা নিয়ে। রাতের ঢাকায় নানা ধরনের অপরাধ সংঘটিত হয়। যারা নগরবাসী রাতে চলাফেরা করে তারা আসলে অনেক আতঙ্কে বিভিন্ন গন্তব্যে চলাচল করে এবং বিভিন্ন সময় আমরা দেখি বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড আমাদের সামনে চলে আসে। নতুন করে একটি বিষয় সম্প্রতি আমাদের সামনে এসেছে, সেটি হচ্ছে সিএনজি চালকরা সিএনজি ঠিকই চালাচ্ছে, কিন্তু যখন নির্জন কোনো স্থানে নিয়ে যাচ্ছে তখন যেই যাত্রীকে তারা তুলছে তাদের কাছ থেকে সর্বস্ব হাতিয়ে নিয়েছে। এরকম একটি চক্রর তথ্য সম্প্রতি র্যাব আমাদেরকে দিয়েছে। এই যে এই চক্রটি কিভাবে কাজ করে, কিভাবে যাত্রীদেরকে বিপদে ফেলে এবং সর্বস্ব লুট করে এবং যাদের কাছে সহজেই তাদের সর্বস্ব ছিনিয়ে নিতে না পারে তাদেরকে কিভাবে অস্ত্রের মুখে কখনো কখনো জীবনের যে শঙ্কা সেটিও তো তারা তৈরি করতে পিছপা হয় না। তারা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে যাত্রীদের কাছ থেকে সর্বস্ব ছিনিয়ে নেয়। এই বিষয় নিয়ে আমার একটা প্রতিবেদন রয়েছে, সেটি যদি একটু আমরা দেখে আসি। ২১ সেপ্টেম্বর ভোর ৪:১০ রাজধানীর উত্তরা জসিমউদ্দিন রোডের বান্ধবীর বাসা থেকে জন্মদিনের পার্টি শেষ করে গোরানের বাসায় ফিরতে বেরিয়েছিলেন এক কিশোরী। গোরানের উদ্দেশ্যে আরেক বান্ধবীকে নিয়ে যাত্রা শুরু করেন রবিনের সিএনজিতে করে। পথে বান্ধবীকে নামিয়ে দেন সেই কিশোরী। এবার সেই কিশোরীকে নিয়ে একলা ছুটতে থাকে সিএনজি। এয়ারপোর্ট পেরিয়ে কাওলার কাছাকাছি আসতেই ঘটে বিপত্তি। চালক রবিন জানায় সিএনজি নষ্ট হয়ে গেছে। এক পর্যায়ে গাড়িতে লুকিয়ে রাখা ধারালো অস্ত্র বের করে সর্বস্ব ছিনিয়ে নেয় রবিন। পিছনের তুলে একটা ছুরি বের করে ওর পাশে বসে পড়ছে আর গলার মধ্যে ধরছে। তখন আমার মেয়ে বলছে যে তোমার যা লাগে নিয়ে যাও, কিন্তু আমার ক্ষতি করো না। তখন সে মেয়ে অনেক জোরে জোরে চিল্লাচিল্লি করছে যেন আশেপাশে কেউ এসে ওর হেল্প করে। মোবাইল মানিব্যাগ ছিনিয়ে নেবার পরও সেই কিশোরীকে অস্ত্রের মুখে নেশাজাতীয় কিছু খাওয়ানোর চেষ্টা করে রবিন। এতে বাধা দিলে অস্ত্র দিয়ে আঘাত করা হয়, গুরুতর জখম হয় হাতে। এ সময় রবিনকে ধাক্কা দিয়ে ফেলে চিৎকার করে সেই কিশোরী। লোকজন ছুটে এলে সিএনজি নিয়ে পালিয়ে যায় রবিন। পথচারীরা আহত কিশোরীকে উদ্ধার করে নিয়ে যায় ঢাকা মেডিকেলে। হাতে সেলাই পরে ২৬টি। ২ দিন আইসিইউতে লড়াইয়ের পর কিছুটা সুস্থ হয়েছে ভুক্তভোগী। রক্তক্ষরণ অনেক হয়েছে, প্রায় ২-২.৫ ঘন্টা লাগছে যাইতে ঢাকা মেডিকেল। ওখানে ব্লাড দেওয়া হয়েছে, আমি ব্লাড দিছি, আরও 2টা ব্যাগ দেওয়া লাগবে। এখন মোটামুটি আল্লাহর রহমতে আছে, কিন্তু অবস্থা তেমন নয়। পুরুষ লোক দেখলেও ভয় পায় আর কি। সেই ঘটনায় মামলা দায়েরের পর সাহায্য চাওয়া হয় র্যাবেরও। সিএনজিতে ওঠার ও ছিনতাইয়ের ঘটনাস্থলের কোনো সিসিটিভি ফুটেজ না থাকায় বেগ পেতে হয় র্যাবকে। তবে ভুক্তভোগী কিশোরী সিএনজিতে একটি ছবি তুলে রেখেছিল, যদিও সেটিতেও গাড়ির নম্বর ছিল অস্পষ্ট। সেটি ধরেই কাজ শুরু করে র্যাব। কাছাকাছি নম্বরে 4টি সিএনজি খুঁজে উত্তরা থেকে সবুজবাগ রুটে শুরু হয় তল্লাশি। ভিকটিম যে সিএনজির ছবিটা তুলে রেখেছিল, আমরা বেসিক্যালি ছবিটা অস্পষ্ট ছিল, ছবিটার মাঝের 2টো ডিজিট বোঝা যায়নি। তারপর আমরা ছবিটার উপরে কাজ করি এবং আমাদের গোয়েন্দা নজরদারি আমরা রাখি এবং এই এয়ারপোর্ট থেকে গোরান রোডে যে সিএনজিগুলো চলাচল করে আমরা মহাখালীতে আমাদের গোয়েন্দাদের ওখানে নিয়োজিত করি। 2 দিন ধরে গোয়েন্দারা প্রতিটা সিএনজি পর্যবেক্ষণ করে এবং পর্যবেক্ষণ করতে করতে আমরা কাছাকাছি 2-3টা সিএনজির সন্ধান পাই। যে মাঝের 2টো ডিজিট অমিল ছিল, এরকম ডাউটফুল 3-4টা সিএনজিকে আমরা টার্গেট করি এবং এই 4টা সিএনজি নিয়ে আমরা আরও স্টাডি করার এক পর্যায়ে আমরা এই আসামিকে শনাক্ত করি। 2 দিনের টানা তল্লাশির পর খোঁজ মেলে সেই সিএনজির। রাজধানীর মহাখালী এলাকা থেকে সিএনজি সহ আটক করা হয় চালক বেশি ছিনতাইকারী রবিনকে। জিজ্ঞাসাবাদে সম্পৃক্ততার কথা স্বীকার করে রবিন। আসামিকে আমরা হেফাজতে নেই। হেফাজতে নিয়ে আমরা যখন বাদীকে এই আসামির ছবি প্রেরণ করি, বাদী এই আসামিকে কনফার্ম করে যে আসামি অপরাধটা করেছে। বিমানবন্দর থেকে মহাখালী এই ব্যস্ত সড়কে গভীর রাতে, বিশেষ করে যারা প্রবাসী বিদেশ থেকে যারা বাংলাদেশে আসে, এদের বিভিন্ন মাইক্রোবাস এবং সিএনজি চালক বেশে যে সকল ছিনতাইকারী দস্যু ডাকাতরা থাকেন রাস্তায় ওত পেতে এই ধরনের যাত্রীদের অপেক্ষা থাকেন, অবশ্যই তার অপরাধ আগে আছে। আমরা তার সহযোগী যারা এই চক্রের সদস্য তাদেরকে আমরা শনাক্ত করছি এবং তাদের গ্রেপ্তারের জন্য অভিযান পরিচালনা করব। শুধু রাজধানীর উত্তরা কাওলা বা এয়ারপোর্ট রোড নয়, 300 ফিট সহ বেশ কিছু এলাকায় রাতের আধারে এসব সিএনজি চালক হয়ে ওঠে দুর্ধর্ষ। যে কারণে বাড়তি সতর্কতার পাশাপাশি রাতের ঢাকায় চলাচলের ক্ষেত্রে ব্যবহৃত পাবলিক ট্রান্সপোর্টের ছবি তুলে স্বজনদের কাছে পাঠানোর পরামর্শ র্যাবের। যেমনটি দেখছিলাম আমরা প্রতিবেদনে, যেই সিএনজি চালকটির কথা বলছিলাম তার পুরো নাম এনায়েত হোসেন রবিন। তিনি সবুজবাগের গোরানের থাকেন। দুর্ভাগ্যক্রমে যেই যাত্রীকে
তার টার্গেট হিসেবে তিনি সিলেক্ট করেছিলেন, তার বাসাও গোরানে, যে কারণেই মূলত তাকে তার সিএনজিতে সহজেই তুলতে পেরেছিলেন। এবং যেই ঘটনার একটি সিসিটিভি ফুটেজ আমাদের কাছে এসেছে, সেই সিসিটিভি ফুটেজটা যদি একটু আমরা দেখতে পাই, এই সিসিটিভি ফুটেজ যেটি দেখা যাচ্ছে এটি হচ্ছে উত্তরা জসিমউদ্দিন রোডের একটি ফুটেজ। লাল মার্ক করা যেই মেয়েটিকে দেখা যাচ্ছে সেই হচ্ছে আমাদের এই ভিকটিম, এবং সে তার বন্ধুদের সাথে বার্থডে পার্টি শেষ করে সে এই রোডটি থেকে কিছু দূর সামনে গিয়েই সেই রবিনের সিএনজিতে তারা ওঠে। এবং যখন তারা সামনে এগুচ্ছিল তখন সেই জায়গাটিতে 3টি সিএনজি ছিল। তো 3টি সিএনজির মধ্যে তারা রবিনের সিএনজিটিকেই বেছে নেয়, কারণ 3টি সিএনজি 1000 টাকা পর্যন্ত ভাড়া চেয়েছিল। আর রবিন যেটি বলেছিল যে তাদেরকে সবচেয়ে কম, অর্থাৎ কিশোরীকে সে অফার করেছিল যে যতটুকু ভাড়া আছে সেটি দিলেই মূলত তাকে গোরানে নিয়ে যাবে, কারণ হিসেবে সে বলেছে তার বাসাও গোরানে। সে অনেক সারা রাত ধরেই বিভিন্ন জায়গায় ট্রিপ মেরেছে, তো এটি তার শেষ ট্রিপ, এবং সে যদি তার সাথে যায় তাহলে একেবারেই স্বল্প মূল্যে, যেটি একেবারেই না হলেই নয়, সেই টাকায় তাকে দিলে সে সেখান থেকে নিয়ে যাবে। তো কিশোরীও তার সেই সরলতায় বিশ্বাস করেছিল এবং ভেবেছিল হয়তোবা তাকে ন্যায্য ভাড়া দিলেই তাকে গন্তব্যে পৌঁছে দেবে। সেই সরল বিশ্বাসেই সে সেই সিএনজিতে উঠে, এবং যেই জায়গাগুলো আমরা দেখছি এখন, সেই জায়গা থেকে সে সিএনজিতে ওঠার পর সে যেটি করে, প্রথমে তার বান্ধবী, আরেকজন যে বান্ধবী দেখা যাচ্ছে এখানে, আরেকটি কিশোরীকে দেখা যাচ্ছে, তাকে সহ সে সিএনজিতে ওঠে। সেই বান্ধবীর বাসা হাউস বিল্ডিং এলাকায় হওয়াতে সে সিএনজিতে করে তাকে হাউস বিল্ডিংয়ে নামিয়ে দেয়। নামিয়ে দেওয়ার পরে রবিন সেই সিএনজি করে ইউটার্ন নিয়ে সে এয়ারপোর্ট হয়ে বনানী হয়ে সে সবুজবাগের গোরানের দিকে যাবে। কিন্তু যখনই কাওলা পর্যন্ত সে আসে তখন কিশোরীকে সে বলে যে তার সিএনজিতে কিছু একটা যান্ত্রিক ত্রুটি হয়েছে, সেই কারণে তাকে দাঁড়াতে হবে এবং সেটি চেক করতে হবে। সেই কথা বলে কাওলার যেই সিগন্যালটি রয়েছে, কাওলা সেই সিগন্যাল থেকে সামনে একটু দূরে বাঁ পাশে সাইড করে সে ইঞ্জিন নষ্ট হয়েছে এরকম কথা বলে পেছন থেকে তার যেই ছুরিটি রয়েছে সেই ছুরিটি সে বের করে তরুণীকে প্রথমে সামনে ধরার পরে তার কাছে যা কিছু আছে সব কিছু সে বের করে দিতে বলে। সেই কিশোরী প্রথম দফাতেই সে বলে যে আমার কাছে যা আছে তুমি নিয়ে নাও, কিন্তু আমাকে কোনো ক্ষতি করো না। তো এরপরেও যখন তাদের মধ্যে কথোপকথন চলছিল, ঠিক সেই মুহূর্তে একটি সিএনজি আরেকটি সিএনজি পাশ দিয়ে যায়, সেটি দেখে কিশোরী চিৎকার দিয়ে ওঠে। যখনই চিৎকার দিয়ে ওঠে তখনই রবিন তাকে থামতে বলে এবং মুখ বন্ধ করার চেষ্টা করে। যখন কিশোরী শুনছিল না, তার সাথে ধস্তাধস্তি করছিল, তখন সেই রবিন তার হাতে থাকা যেই ছুরিটি আছে সেটি দিয়ে তাকে গলা বরাবর একটি আঘাত করে, এবং কিশোরী যখন তাকে ধাক্কা দিয়ে সরে যায় সেই আঘাতটি এসে তার হাতে লাগে, এবং হাতে লাগার পরও পুরোপুরি জখম হয়ে যায়। এবং কিশোরী তখনও আসলে সাহসিকতার পরিচয় দেয় এবং রবিনের সাথে ধস্তাধস্তি করে রবিনকে গাড়ির দরজা থেকে সরিয়ে দিয়ে সে নিচে নেমে আসে, এবং নিচে নেমে এসে দৌড় দিয়ে চিল্লাচিল্লি করা শুরু করে। এবং যখন চিৎকারে আশেপাশে যে কয়েকজনই ছিল, যেহেতু এটি 4:30টার ঘটনা, 4টার দিকে সিএনজিতে উঠে এই ঘটনাটি ঘটার সময় 4:30 বাজে, তখন কিন্তু একেবারেই শুনশান চারিদিকে। 2-1 জন যারা ছিল তারাও বিভিন্ন গণপরিবহনেরই যাত্রী বা গণপরিবহনের চালক, তারাই ছুটে আসে। যখন সবাই ছুটে আসে কিশোরীর দিকে, ঠিক তখনই সেই রবিন তার সিএনজি নিয়ে পালিয়ে যায়। এবং সে পালিয়ে গিয়ে তার যে গ্রেফতার এড়ানোর জন্য সে যেটি করে, সে তার সেই তরুণীর কাছ থেকে যেই ব্যাগটি সে ছিনতাই করেছিল সেই ব্যাগটি থেকে নগদ টাকা যেগুলো ছিল এবং কিছু অলংকার ছিল, সেই অলংকারগুলো বের করে নিয়ে সেই ব্যাগটি যাতে কোনোভাবে ধরা না পড়ে সে কারণে সে 300 ফিটে গিয়ে একটি ডোবায় সে সেটি ফেলে দেয়। এবং সেই যখন ধস্তাধস্তি করছিল তখন ফোনটা সে আর নিতে পারেনি, যে কারণে ফোনটা কিশোরীর কাছে থেকে যায়। তো কিশোরী যখন এই গাড়িতে উঠছিল, যেহেতু গভীর রাতে, সে একটি চালাকি করেছিল যে এই যে সিএনজি, সেই সিএনজিটির একটি ছবি সে তুলেছিল। তাড়াহুড়ার অবস্থায় যেহেতু ছবিটি তুলেছিল, সেই ছবিটিতে একটু অস্পষ্ট ছিল। যেই নাম্বারটি ছিল সেই নাম্বারের 2টি ডিজিট ধারণা প্রাথমিকভাবে র্যাবের পক্ষ থেকে তারা পেরে উঠছিল না যে কিভাবে আসলে এই দুটো নাম্বার শনাক্ত করবে। তারপরেও তারা সেভাবেই সেই নাম্বারগুলো শনাক্ত করে, এবং শনাক্ত করে যেই ডিজিটগুলো পরপর রয়েছে এরকম তারা 4টি সিএনজিকে তারা শনাক্ত করে প্রাথমিকভাবে নির্ধারণ করে যে এই 4টি সিএনজিতেই হয়তোবা যেই ঘটনাটি ঘটিয়েছে এই রবিন, সেই রবিনের কোনো একটি সিএনজি হবে। র্যাব সেভাবেই তাদের কাজ শুরু করে এবং প্রত্যেকটি সিএনজির নাম্বার প্লেট থেকে এগুলো কার মালিক, কোন মালিকের নামে আছে সেই বিষয়গুলো যাচাই করে এবং বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে, এবং তারা নির্ধারণ করে যে এই যে রুটটি দিয়ে সে
যাওয়ার কথা ছিল সেই রুটটিতে বিভিন্ন পয়েন্টে র্যাবের যেই টিম সেই টিম কাজ করে এবং মহাখালীতেও তারা থাকে। টানা দুদিনের চেকপোস্ট করার পর একাধিক চেকপোস্টে তারা তল্লাশি করার পর তারা সেই কাছাকাছি যেই নাম্বার প্লেটগুলো রয়েছে এরকম 4টি সিএনজি তারা জব্দ করে এবং জব্দ করার পরে যখন তারা নাম্বার প্লেটগুলো মিলাতে থাকে এবং অবশেষে সেই নাম্বার প্লেটের যেই সিএনজিটি সেটি কিন্তু সেখানে ধরা পড়ে এবং সেই সিএনজি চালককে যখন তারা জিজ্ঞাসাবাদ করে তখন কিন্তু সিএনজি চালক একেবারে এমন ধরনের একটি অ্যাটিটিউড তার সামনে দেখায় র্যাবের সামনে যে সে আসলে কোনোভাবে এটির সাথে জড়িত নয় এবং সে আসলে এই ঘটনা জানেই না। তার পরবর্তীতে র্যাব অধিকতর নিশ্চিত হওয়ার জন্য সেই সিএনজি চালক রবিনের একটি ছবি তুলে এবং ছবি তুলে সেটি সে যে ভুক্তভোগী সেই ভুক্তভোগীকে পাঠিয়ে দেয়। তো পাঠিয়ে দেওয়ার পর ভুক্তভোগী সেটি আইডেন্টিফাই করে। যেই দৃশ্যটি আমরা এখন দেখতে পাচ্ছি, যখন তাকে আঘাত করা হয়, করার পরে তার অবস্থা ভয়াবহ খারাপ হয়, কারণ তার সাথে দীর্ঘক্ষণ ধস্তাধস্তি করে। এরপর যে তাকে যখন স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়, ঢাকা মেডিকেলকে নিয়ে যাওয়ার পরে সে 2 দিন আইসিইউতে ছিল এবং তার প্রচুর রক্তক্ষরণ হয়েছিল। পাশাপাশি যে হাতে সে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই হাতে 26টি সেলাই পড়েছে। তার 26টি সেলাই নিয়ে সে 2 দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে 2 দিন আগে সে বাসায় ফিরেছে। তবে ডাক্তাররা বলেছে তাকে নিয়মিত চেক আপে রাখতে হবে এবং পুরোপুরি বিশ্রামে থাকতে হবে, কারণ তার যেই রক্তক্ষরণের মাধ্যমে তার যে শারীরিক ক্ষতিটি হয়েছে সেটি পুষিয়ে উঠতে তার আরও বেশি সময় লাগবে। পাশাপাশি মানসিকভাবেও সেই কিশোরীর মায়ের সাথে আমরা কথা বলেছি। সেই কিশোরীর মা আমাদেরকে যেটি জানিয়েছে যে সে এখন এই ঘটনার পর তার পাশে যদি অবচেতন মনে কোনো তার ভাইও বা তার বাবাও যদি পাশে গিয়ে দাঁড়াচ্ছে তখনও সে আসলে আটকে উঠছে, অর্থাৎ পুরুষ মানুষকে সে সহ্য করতে পারছে না। তার মনের মধ্যে একটি আতঙ্ক কাজ করছে, সে আতঙ্কগ্রস্ত যেই অবস্থা সেই অবস্থা থেকে সে এখনও বেরিয়ে আসতে পারছে না। তো তার পরিবারকে ডাক্তাররা পরামর্শ দিয়েছে যে যখন সে তার শারীরিকভাবে সুস্থ হবে তখন যাতে মানসিক যে চিকিৎসা সেটিও যাতে তার করায়। তো এই ঘটনার পরে র্যাবের কাছে আমরা জানতে চেয়েছিলাম যে রবিনের কথাটি আমরা বলছি, সে কি আসলে একমাত্র এইটি প্রথম তার ঘটনা নাকি এর আগেও সেরকম ঘটনা ঘটিয়েছে। তো র্যাব আমাদেরকে যেটি বলেছে, রবিন এর আগে এরকম ঘটনা একাধিকবার ঘটিয়েছে। কোনোবারই যেটি হয়েছে যে ধারালো অস্ত্রের আঘাতে কেউ ক্ষতিগ্রস্ত হয়নি, যে কারণে অনেকেই ভয়ে সে মুখ খুলেনি। তো যে কারণেই তার বিষয়গুলো সামনে আসেনি। তবে র্যাবের তার সাথে জিজ্ঞাসাবাদ করে কিছু তথ্য পেয়েছে এবং সেই তথ্যগুলো থেকে র্যাব যে ধারণা করেছে যে এ ধরনের সিএনজি চালক রাজধানীতে আরও একাধিক রয়েছে এবং যারা এই গভীর রাতে রাজধানীর বেশ কিছু জায়গায়, যেই জায়গাগুলোতে রাতে জনগণ চলাফেরা করে এবং রাতে মানুষের মুভমেন্ট থাকতে পারে সেই জায়গাগুলোতে তারা অবস্থান করে এবং সেই অবস্থান করার পরে যখনই কোনো ধরনের তারা যাত্রী পায় তাদেরকে তারা টার্গেট করে। বিশেষ করে কয়েকটি লোকেশন আমাদেরকে বলেছে, সেই লোকেশনগুলোর মধ্যে একটি বলেছে যে ঢাকা বিমানবন্দর আশপাশে, ঢাকা বিমানবন্দরে শুধুমাত্র এই কিশোরী হয়তোবা সেদিন বন্ধুদের সাথে জন্মদিনের যে পার্টি সেটি উপভোগ করতে গিয়ে বিলম্ব হয়ে যায় তার বাসায় ফিরতে। কিন্তু সবচেয়ে প্রধান যে টার্গেট সিএনজি চালকদের সেটি হচ্ছে যে বিমানবন্দর এলাকায় যেহেতু 24 ঘন্টায় বিমান ওঠানামা করে, এখানে আন্তর্জাতিক ফ্লাইটে ওঠানামা করে, সে কারণে এখানে অনেকেই ঢাকার বাইরে থেকে এখানে এসে রাতেই অনেকে এখান থেকে রওনা দেয় বিভিন্ন গন্তব্যে। তারা মূলত সেই যাত্রীদেরও তারা টার্গেট করে এবং তাদেরকেও তারা আসলে এভাবে বিভিন্নভাবে তাদের কাছে সর্বস্ব লোড করার চেষ্টা করে। আরেকটি রুটের কথা বলা হয়েছে যে সেটি হচ্ছে যে 300 ফিট যে রুটটি রয়েছে সেই 300 ফিটটি কিন্তু রাত হলেই অপরাধের যে স্বর্গরাজ্য সেভাবেই গড়ে ওঠে। এখানে সিএনজি চালক, অটোরিকশা চালক, প্রাইভেট কার থেকে শুরু করে রিক্সা দিয়েও এখানে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে, এরকম তথ্য সম্প্রতি আমাদেরকে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে দিয়েছে। তো যে কারণে এই রুটগুলো যেগুলো রয়েছে, যেই রুটগুলোতে জনগণের চলাফেরা বেশি, রাতেও গভীর রাতেও চলাফেরা করতে হয়, বিশেষ করে রেল স্টেশন, বিমানবন্দর, বাস স্টেশন, লঞ্চ টার্মিনাল, এই জায়গাগুলোতে যারা চলাফেরা করে তাদেরকে আরও বেশি সতর্ক হতে বলেছে, বিশেষ করে এ ধরনের সিএনজি চালকদের হাত থেকে। কারণ এ ধরনের সিএনজি চালকরা আসলে দেখে বোঝার উপায় নাই, তারা সিএনজি চালকরা যেই ধরনের ইউনিফর্ম পরে তারাও সেই ধরনের ইউনিফর্ম পরে, তারা সিএনজিও চালায়, আবার পাশাপাশি এই কাজেও তারা লিপ্ত হয়। বেশিরভাগ ক্ষেত্রে যেটি হয় যে হয়তোবা ভুক্তভোগীর অল্প সংখ্যক অর্থ বা মোবাইল মানিব্যাগ চলে যায়, যে কারণে তারা আবার এটি নিয়ে সামনে এগোতে চায় না, আইন শৃঙ্খলা বাহিনীর কাছে যেতে চায় না, যে কারণে বেশিরভাগ ক্ষেত্রে এগুলো আড়ালেই থেকে যায় এবং প্রকৃত যে ঘটনাগুলো সেগুলো সামনে আসে না। তবে র্যাব যেটি বলেছে যে অবশ্যই গভীর রাতে বা যে কোনো সময় চলাচল করা বা একা চলাচল করার ক্ষেত্রে
ক্ষেত্রে যদি কোনো ধরনের সন্দেহ হয় বা সন্দেহ না হলেও যেই জিনিসটি পরামর্শ তারা দিয়েছে যে যেই পাবলিক ট্রান্সপোর্টটি সে ব্যবহার করছে সেই পাবলিক ট্রান্সপোর্টের যাতে একটি ছবি তুলে রাখে নম্বর প্লেট সহ, যাতে সেটি শুধু তুলে রাখলেই হবে না, ফোনে তুলে রেখে যদি সুযোগ হয় সেটি তার যাতে নিকট আত্মীয় বা স্বজনের কাছে বা পরিবারের কাছে সেটি যাতে পাঠিয়ে দেওয়া হয়, তাহলে অন্তত পক্ষে এই ধরনের ঘটনা তারা যদি ঘটিয়েও থাকে সেক্ষেত্রে তারা সামনে পরবর্তীতে যাতে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আসলে তারা কিন্তু খুব সহজে সেই নাম্বার প্লেটগুলো দিয়ে সেই নাম্বার প্লেট কাদের আছে সেইগুলো নিয়ে তারা সহজে খুঁজে বের করতে পারে। এর চেয়েও বড় কথা হচ্ছে অনেক সময় দেখা যায় যে এ ধরনের অপরাধ যারা করে তারা র্যাব এ ধরনের তথ্য পেয়েছে যে সিএনজি এই চালকটি যে সিএনজিটি ব্যবহার করেছে সেটি তার না, সেটি ভাড়ার সিএনজি, সেই ভাড়ার সিএনজি নিয়ে সে এসব করেছে, যে কারণে প্রথমে মালিককে খুঁজে পাওয়া গেলেও এই ঘটনার সাথে যে জড়িতর বিষয়টি এটি তারা কনফার্ম হতে পারছিল না। পরবর্তীতে যেটি দেখা গেছে আরেকটি বিষয় তারা বলেছে যে এই ধরনের ঘটনার ক্ষেত্রে অনেকেই সিএনজি ছিনতাই করে, সেই ছিনতাইকৃত সিএনজি দিয়ে অনেক সময় গাড়ি প্রাইভেট কার ছিনতাই করে, সেই ছিনতাইকৃত প্রাইভেট কার দিয়ে এভাবে তারা ছিনতাইকৃত যানবাহন দিয়েও কিন্তু এ ধরনের ছিনতাই ডাকাতির ঘটনা কিন্তু এই সব জায়গায় ঘটিয়েছে, এর আগে অসংখ্যবার ঘটিয়েছে। অনেক সময় দেখেছি আমরা যে নগদ অর্থের লেনদেন যখন এই জায়গাগুলো থেকে করা হয়, অনেকেই দেশের বাইরে থেকে আসার সময় স্বর্ণ লঙ্কার তারা বহন করে, যে শুল্ক পরিশোধ করে যে সকল যতটুকু স্বর্ণ আনা যায় সেই স্বর্ণটুকু অনেক সময় এই রাস্তা দিয়ে যাওয়ার সময় আমরা দেখেছি যে ছিনতাইকারীরা সেগুলো ছিনতাই করে নিয়ে গেছে। তো সার্বিকভাবে এই ধরনের চক্র আরও একাধিক চক্র রাজধানীতে সক্রিয় আছে, যারা গভীর রাতে রাজধানীর বিভিন্ন প্রান্তে চলাফেরা করেন জরুরি প্রয়োজনে। তাদেরকে অবশ্যই সতর্ক থাকার জন্য আইন শৃঙ্খলা বাহিনী পরামর্শ দিয়েছে এবং বলেছে যে যে কোনো ধরনের যানবাহনে চলার ক্ষেত্রে যদি কোনো ধরনের সন্দেহ হয় তা সেক্ষেত্রে যাতে অবশ্যই সেই ট্রান্সপোর্টের ছবি তুলে রাখা হয় বা 999-এ ফোন করা বা নিকটস্থ থানা আছে থানাকে জানানো, এবং যাতে কোনোভাবেই কোনো ধরনের ইনফরমেশন ঘাটতি না হয়, এবং নিজের নিরাপত্তার জন্য হলেও আইন শৃঙ্খলা বাহিনীর সাথে যোগাযোগ করা। পাশাপাশি যদি এরকমও মনে হয় যে আইন শৃঙ্খলা বাহিনীকে জানানোর আগে নিজের পরিবারকেও জানিয়ে রাখা যে সে কোন রুটে যাচ্ছে, সেই রুটে তার সাথে যদি যোগাযোগ হঠাৎ করে বন্ধ হয়ে যায় তারা যাতে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে যোগাযোগ করতে পারে। তো এই বিষয়গুলোর পরামর্শ তারা দিয়েছে। সার্বিকভাবে রাতের ঢাকা নিরাপত্তার জন্য আইন শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে, পাশাপাশি জনগণকেও যে সচেতন হতে হবে সেই বিষয়টিও কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী আমাদেরকে বলেছে। তো সার্বিকভাবে আজকে রাতের ঢাকার নতুন আতঙ্ক, এই ছদ্মবেশী চালক ছদ্মবেশী যে ছিনতাইকারী, সেইগুলো নিয়ে আজকে আমাদের আলোচনার বিষয় ছিল। এ ধরনের আরও কোনো তথ্য পেলে অবশ্যই আমরা এই ফেসবুক লাইভের মাধ্যমে দর্শক যারা আমাদের সাথে যুক্ত আছেন তাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।